ভারতবর্ষে রসিকতা শুরু হয়েছে যে মা ছেলেকে ঘুম পাড়াচ্ছে, সেই যে বিখ্যাত সিনেমার ডায়লগ সোজা নেই তো গব্বর আ যায়গা, এখন বলছে সোজা নেই তো ইসিআই আ যায়গা, ইলেকশন কমিশন আ যায়গা। অনেকে আবার খারাপভাবে ইলেকশন কমিশনের চিফ যিনি মুখ্য নির্বাচন আধিকারিকের নাম করে বলছে যে ও এসে যাবে, ঘুমিয়ে পড় বাবা। এই রকম কিন্তু আমরা কোনোদিন চাইনি যে ইলেকশন কমিশন সাধারণ মানুষের কাছে ত্রাস হয়ে উঠবে। তাই জন্যে আমাদের সামনের দিনে আমরা বলেছি যে সমস্ত জনগণের পাশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন সমস্ত সাধারণ মানুষের পাশে। তাদের যে নোটিশ প্রক্রিয়া, তাদের নাম তোলার প্রক্রিয়া, ক্লেমস অ্যান্ড অবজেকশনের সময় শুরু হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিন রাত সপ্তাহে 7 দিন তারা পাশে দাঁড়াবে যাতে কোনো বৈধ ভোটারের নাম ইলেকশন কমিশন জোর করে বাদ না দিতে পারে। একটা প্রশ্ন রাখি, শুভেন্দু অধিকারী একটা প্রসঙ্গ তুলেছে যে মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় বিশ্ব ইজতেমা দেখে, সেখানে রাজ্য সরকার 15 কোটি টাকা বরাদ্দ করেছে। কেন করা হয়েছে? গঙ্গাসাগর উৎসবের জন্য কেন বরাদ্দ করা হয়? উনি কি প্রশ্ন তুলেছেন তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। রাজ্য সরকার যেখানে যেখানে দেওয়ার দরকার সেখানে সেখানে রাজ্য সরকার দেবে। এবং কে বলেছে ওনাকে যে গঙ্গাসাগরে কিছু দেয়া হয় না? গঙ্গাসাগরের এই যে মুড়িগঙ্গা ব্রিজ হচ্ছে, উনি জানেন ওটা কত বড়, ওটার জন্য কত টাকা রাজ্য সরকার দিচ্ছে? সেটা তো পুণ্যার্থীরা যাবে বলে তার জন্য দিচ্ছে। আর গঙ্গাসাগরে যা কিছু নিচ্ছে তা নিয়ে যে চলে যাচ্ছে, এখানে কিছু না রেখে এই যে ফান্ড নিয়ে চলে যাচ্ছে উত্তরপ্রদেশে, তাহলে সেটা নিয়ে তো মাননীয় যিনি বিরোধী দলনেতা তিনি কিছু বললেন না। আর্নিংটা হচ্ছে বাংলায় আর নিয়ে যাওয়া চলে হচ্ছে, খরচটা হয়ে যাচ্ছে অন্য রাজ্যে, তাই বলছেন না। আমাদের মুখ্যমন্ত্রীকে কোথায় কি দিতে হবে ফান্ড সেটা শেখাতে হবে না কাউকে। মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রী করছেন, মুখ্যমন্ত্রী করবেন। না না, গঙ্গাসাগরের কথা এটা কারেকশন আছে। কে বলেছে দেয় না? গঙ্গাসাগরে কিন্তু প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচ হয় ব্যবস্থাপনায়, সরকারের ব্যবস্থাপনায়। তীর্থযাত্রীদের সুরক্ষা, স্বাচ্ছন্দ্য, যাতায়াতের ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, মেডিকেল হেলথ, এই সমস্ত কিছু, এবং শীতবস্ত্র, এই সমস্ত কিছু নিয়ে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকার, গঙ্গাসাগরের পুণ্যার্থীদের পাশে দাঁড়ায়। এগুলো এই আমাদের বিরোধী দলনেতার জেনে রাখা প্রয়োজন। বিভাজন রাজনীতির একটা দিক হতে পারে না। এইসব কথা বলা মানে বিভাজন তৈরি করা। যে সংবিধানের শপথ নিয়ে বিরোধী দলনেতা হয়েছেন, সেই সংবিধানটা যেন মনে রাখে। না, আমি তো বুঝতে পারি না যে এটা তো ডেপুটি হাই কমিশনার, তা হাই কমিশনারের অফিসে যেতে পারে দিল্লিতে, তো দিল্লিতে না গিয়ে এখানে ডেপুটি 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 করতে করতে ডেপুটিরা সব এখানেই আসবেন, এটা তো হয় না। সুতরাং বাংলাদেশ, দেখুন, দেশের সাথে বারবার আমাদের মাননীয় নেত্রী বলেছেন, দেশের সাথে সবসময় আমরা যে রাজনৈতিক দল করি না কেন, কিন্তু দেশের যখন কোনো রকমের প্রয়োজন তখন দেশের সাথে আমাদের দল থাকে। আমরা কখনো, আমাদের সরকার কখনো দেশ বিরোধী কোনো ব্যাপারের সাথে কখনো নিজেকে সম্পৃক্ত রাখে না। এবারে কার বর্ডার সিকিউরিটি ফোর্সের এই যে দায়িত্বগুলো, এগুলো কার? এ তো কেন্দ্রীয় সরকারের। তো সেখানে গিয়ে বলুক যে কেন কেন্দ্রীয় সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। এই করে আরও বেশি এই ধরনের ভায়োলেন্স ক্রিয়েট করা, এগুলো মনে হয় না যে এগুলো কারোরকে শোভা পায়। সুতরাং আমরা যত এর থেকে বিরত থাকি ততই মঙ্গল। না, একটা জিনিস, আজকে আপনারা যেটা বললেন শুভেন্দু অধিকারী যাচ্ছেন বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করতে, ডেপুটি হাই কমিশন। কানেকশন আছে যে 5 জন সন্ন্যাসীকে নিয়ে উনি আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে
যাচ্ছেন চারটে তাদের প্রতিবেদন রাখবেন। গতকাল আমরা অনেক মিডিয়াতে দেখলাম, আজকের মিডিয়াতেও আছে, শুভেন্দু অধিকারী বলেছেন আবার একটা ৭১-এর দরকার। আমি যদি ভুল না হয়ে থাকি এই উক্তি করেছেন। ৭১-এর দরকার তিনি যদি মনে করেন, তাহলে কি আর একটা ইন্দিরা গান্ধীর দরকার নেই? একেবারে রাইট। মোদিকে দিয়ে কি ৭১ সম্ভব? এই প্রশ্ন আমি রাখছি শুভেন্দু অধিকারীর কাছে। কারণ আমরা অনেক শুনেছি অনেক কথা, কিন্তু গত ১.৫ বছর ধরে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের উত্তাল পরিবেশ নিয়ে, পরিস্থিতি নিয়ে এ পর্যন্ত নরেন্দ্র মোদীর একটি কথা শুনতে পাইনি। সুতরাং শুভেন্দু অধিকারীকে বলবো, তিনি যদি সত্যি মনে করেন আরেকটি ৭১ দরকার, তাহলে যেন সেই কথাটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বলে দেন যে আপনাদের দ্বারা ৭১ কি সম্ভব? যদি না হয় তাহলে আপনাদের বদলে ইন্দিরা গান্ধীর মতন একজন দৃঢ়চেতা রাষ্ট্রনেতার প্রয়োজন আছে। বাসন্তীতে বোমা বিস্ফোরণের পরে একটা বাচ্চা শিশু সে জখম হয়েছে, তার চোখে স্ক্রিনটা ঢুকে গেছে, এখনো এসএসকেএম চিকিৎসা কি বলবেন? না, যে কোনো এই ধরনের ঘটনা আমরা সবসময় নিন্দা করেছি, কখনো হওয়া উচিত না। সে যেই করে থাকুক, আমাদের দল বারবার বলেছে তাকে কখনো রেয়াত করা, এটা আমাদের দল বলে না। যারা বলে তারা এই ধরনের অনেক ঘটনা ঘটে যায় নিজেদের দল করে। এই তো আজকেও দেখলাম যে কোথায় মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, কোথায় মহিলা সুইসাইড করেছে। তো সেসব দলের লোকেরা তো বলে না। মহারাষ্ট্রে দেখলাম, অন্যত্র দেখছি একটা বাংলা ভাষা বলেছে বলে উড়িষ্যায় জ্বালিয়ে দিল। তো এই যে ব্যাপারগুলো, মেরে ফেললো একজনকে, গতকালের ঘটনা, সে কি না বাংলা ভাষায় কথা বলেছে। তো এগুলো তো কেউ তারা বলে না, যে নিন্দা করে না এই ঘটনাগুলোর। আমরা তো নিন্দা করছি এবং রাজ্য সরকারের প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করে সেটা করছে। উন্নয়নের পাঁচালী শুরু করেছেন, আজকে উন্নয়নের পাঁচালী নিয়ে আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভার্চুয়াল বৈঠক করবেন, এটা কি পরিস্থিতিতে আছে বা কি? এটা খুব ভালোভাবে আমাদের উন্নয়নের পাঁচালী চলছে, যেটা আমরা মহিলাদের আমরা খুব গর্বিত যে আমাদের মাননীয় নেত্রী মহিলাদের, তৃণমূল মহিলা কংগ্রেসকে তিনি এটা লঞ্চ করার জন্য দলের পক্ষ থেকে এটা তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন এবং সেই সৌভাগ্য আমাদের হয়েছিল। এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে সম্পূর্ণ কাজটা কিভাবে আমরা করব না করব তার উপরে দৃষ্টি নিক্ষেপ করেছেন, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। সারা রাজ্য জুড়ে মহিলারা একদম নির্ধারিত সময়কে মনে রেখে সেইভাবে উন্নয়নের পাঁচালী সেটা করছে। সঙ্গে সঙ্গে আমাদের দলীয় নেতৃত্বকেও বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে এইভাবে উন্নয়নের পাঁচালীকে আরও মানুষের কাছে পৌঁছে দেবার। এবং আজকে আমরা অপেক্ষা করছি যে আমাদের মাননীয় সাংসদ আমাদের কি নির্দেশ দেবেন। সেই নির্দেশ মতো আমরা দলীয় যারা রয়েছি, যে স্তরেই যারা থাকি না কেন, আমরা সেই কাজ করব। আপনি আপনার বক্তব্যে বলেছেন ভুল সংশোধনের কথা। যেহেতু আপনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, সেই জায়গা থেকে আপনার প্রতিটি অবস্থানের একটা ব্যাখ্যা থাকা দরকার। আপনি 2021 সালে বিজেপিতে যোগদান করলেন, 19 যোগদান করলেন এবং তারপরে 26-এর নির্বাচনের আগে আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান, সম্পূর্ণ দুটি বিরোধী ক্যাম্পে আপনাকে সময় দেখা। এটার একটা ব্যাখ্যা দেবেন? হ্যাঁ, দেখুন, আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে আমাদের রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মানুষের জন্য যেভাবে কাজ করছেন এবং মানুষের ভালোবাসাটা যেভাবে পাচ্ছেন, অ্যান্ড দেয়ারস প্রুফ, ইটস নট আ লাই, আমরা সবাই জানি মানুষ কীভাবে দিদিকে ভালোবাসে। তো ওনার সাথে পথ চলাটা আমার মনে হয় ইজ এ স্মার্টার ডিসিশন, রাইট? কারণ দেখুন, বেসিকটা আসে যেখান থেকে, সেটা হলো যে আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি অভিনয় করছি বহু বছর ধরে, কিন্তু বাবাকে দেখে বড় হয়েছি। বাবা ওয়াজ এ ডক্টর, অ্যান্ড বাবা মারা যাওয়ার পর প্রচুর মানুষে ফোন করে কেঁদেছে এবং সেইটা আমি তখন বুঝতে পারি যে কতটা ভ্যালু ছিল আমার বাবার। অ্যান্ড আই ওয়ান্টেড টু টেক দ্য লেগেসি ফরওয়ার্ড।
আই ওয়ান্টেড টু ডু থিংস হোয়াট মাই ফাদার ডিড। এবং আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে দিদির পাশে দাঁড়িয়ে দিদির নেতৃত্বে যদি আমি কাজ করতে পারি মানুষের জন্য, আই থিঙ্ক ইটস এ বেটার ডিসিশন। এই 6 বছর বিজেপিতে থাকা অভিজ্ঞতা কেমন ছিল? দেখুন, মানুষ অনেক রকম ডিসিশন নিয়ে থাকে, অনুতপ্ত কিনা জানি না, বাট ইট ওয়াজ অলসো আ লার্নিং লেসন ফর মি, এটা বলতে পারি, তাই না? এই 6 বছর বিজেপিতে থাকা অভিজ্ঞতা কেমন? এই হয়েছে আছে। অভিজ্ঞতা আবার কি আছে, অভিজ্ঞতা খারাপ বলে তার জন্য এসেছি, তাহলে বাবার অভিজ্ঞতা ওই দলে থাকলে সকলেরই অভিজ্ঞতা খারাপই হবে, ভালো হবে কোথা থেকে, তাই জন্য বুঝেছে তাই এসছে। না 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 বলুন। ঠিক আছে, হ্যাঁ, সকলকে ধন্যবাদ। জয়দা ইন্দিরা গান্ধী প্রসঙ্গটা দারুণ রাখছি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। বান্ড মাঝখানে চলে এসেছে। একটু নিচে আনা। এই এটা দাঁড়িয়ে বলে কি হবে?